সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং যে যার অবস্থান নিরাপদে আছো। আমি তোমাদের রসায়ন প্রথম পত্র গুণগত রসায়ন নিয়ে আলোচনা করছিলাম। আজকে গত ক্লাসে আমি বোর পরমাণু মডেল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি বোর পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। যে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা কী। আসলে প্রত্যেকটা প্রস্তাবনার কিছু সীমাবদ্ধতা থাকে, যেমন রাদারফোর্ডের পরমাণু মডেলে ছিল, বোর পরমাণু মডেল থাকবে। তো বোর পরমাণু মডেল খুবই গুরুত্বপূর্ণ একটা পরমাণুর বিশ্লেষণের জন্য। তারপরে কিছু সীমাবদ্ধতা থেকেই যায়, সেই সীমাবদ্ধতাগুলো আজকে আমরা একটু দেখব। গত ক্লাসে আমরা বর্ণালী নিয়ে আলোচনা করেছিলাম। বর্ণালী বলেছিলাম যে ইলেকট্রন যখন শক্তি শোষণ করে, যখন কোনো উৎস থেকে লাইট সে অ্যাবজর্ব করে, তো ইলেকট্রনগুলো এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়। অনুরূপভাবে যখন লাইটটা বন্ধ করে দেওয়া হয়, সোর্সটা বন্ধ করে দেওয়া হয়, তখন সেই শক্তি স্তর থেকে আবার নিম্ন শক্তি স্তরে চলে আসে। সে যে শক্তিটা শোষণ করলো, অতিরিক্ত শক্তি শোষণটা, সেই শক্তিটা সে ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে এসে তার যে আগের শক্তি ছিল সেই শক্তি নিয়ে তার আগের অবস্থানে ফিরে আসে। তার শক্তি যদি 2 থাকে, সে যদি অতিরিক্ত 1 অ্যাবজর্ব করে 3 হয়, তাহলে যে অতিরিক্ত 1 শক্তিটা সেই শক্তিটা সে এখানে ছেড়ে দিবে। আসলে এটা হচ্ছে কি, একটা লাইট অ্যাবজর্ব করতেছে, আবার কি লাইট যে শক্তিটা সেই শক্তিটা ছেড়ে দিয়ে আবার নিম্ন শক্তি স্তরে চলে আসছে। তারপরে কি এটাই কি বর্ণালী আকারে ধরা পড়তেছে। আচ্ছা, বর্ণালী আমরা বলেছিলাম অনেকটা রংধনুর মতো চিন্তা করতে পারো, রংধনু যেরকম দেখি আমরা। যাই হোক, তো যে সীমাবদ্ধতার যে জিনিস, মেন সীমাবদ্ধতা, যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। যেমন এখানে কক্ষপথে যদি একটা ইলেকট্রন থাকে, সেই একটা ইলেকট্রনের ক্ষেত্রে শক্তি শোষণ, শক্তি বিকিরণ, তার পরবর্তীতে যে বর্ণালী, সেই বর্ণালী ব্যাখ্যা করতে পারে। কিন্তু কক্ষপথগুলোতে যদি একাধিক ইলেকট্রন থাকে, তাহলে সেই ক্ষেত্রে বর্ণালী কীরকম হবে সেই বিষয়টা কিন্তু বোর ব্যাখ্যা করতে পারেনি। সেটা হচ্ছে একটা সীমাবদ্ধতা, যে এক ইলেকট্রন বিশিষ্ট ক্ষেত্রে ব্যাখ্যা করতে পারলেও যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট ক্ষেত্রে সেই যে বর্ণালীগুলো তৈরি হয় সেগুলো ব্যাখ্যা করতে পারেনি। তারপরে হচ্ছে কি, এক ইলেকট্রন বিশিষ্টের ক্ষেত্রে নর্মালি এক শক্তি শোষণ করে ছেড়ে দেওয়ার পরে একটা বর্ণালী রেখা পাওয়ার কথা, কিন্তু বাস্তবে একাধিক বর্ণালী রেখা পাওয়া যায়। সূক্ষ্ম অনেকগুলো বর্ণালী রেখা পাওয়া যায়। সেই একের জায়গায় একাধিক বর্ণালী রেখা কেন পাওয়া যায় সেই বিষয়ে বোর ব্যাখ্যা করতে পারেনি। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে বোর পরমাণু মডেল অনুসারে দ্বিমাত্রিক ইলেকট্রন যে কক্ষপথ, যে শক্তি স্তরগুলোর কি দ্বিমাত্রিক কাঠামো ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু আসলে বাস্তবিক অর্থে কাঠামোটা ত্রিমাত্রিক। সেই ত্রিমাত্রিক কাঠামোটা কিন্তু বোর পরমাণু মডেল থেকে আসলে পাওয়া যায় না। সেটা একটা সীমাবদ্ধতা। এটা সমতুল্য দেখা হয়েছে, দ্বিমাত্রিক সমতুল্য খুবই সিম্পলভাবে দেখানো হয়েছে, কিন্তু আসলে বাস্তবিক অর্থে ত্রিমাত্রিক যে কাঠামোটা, সেই কাঠামোটা বোর পরমাণু মডেল থেকে পাওয়া যায় না। তারপর আরেকটা যে বিষয় হচ্ছে 4 নম্বরে আমরা দেখি কৌণিক ভরবেগ এবং কি অবস্থান। সাধারণত ইলেকট্রন, কণা এবং তরঙ্গ দুইটা ধর্মই থাকে। বোর পরমাণু মডেল অনুসারে যদি কণা আমরা বলে থাকি, সেই ক্ষেত্রে যদি ইলেকট্রনটা গতিশীল থাকে, ভরবেগ, তাহলে কি তার অবস্থান। ভরবেগ যদি গতিশীল থাকে, ইলেকট্রনটা কক্ষপথে গতিশীল থাকে, তাহলে ভরবেগ আমরা জানি কৌণিক ভরবেগের, বোর পরমাণু মডেলের কৌণিক ভরবেগ বের করা হয়েছে mvr = nh/25, mvr = nh/25 দেখিয়েছিলাম গত ক্লাসে। তো এই যে কৌণিক ভরবেগ এবং অবস্থান একসাথে নির্ণয় করা যায়, সেটা হলো বোর পরমাণু মডেল অনুসারে। কিন্তু পরবর্তীতে হাইজেনবার্গ একটা অনিশ্চয়তা নীতি দাঁড় করিয়েছেন, যেটা হচ্ছে যে কোনো গতিশীল ক্ষেত্রে কৌণিক ভরবেগ পরমাণুর ক্ষেত্রে এবং অবস্থান একসাথে নির্ণয় করা সম্ভব না। সেটা হচ্ছে একটা সীমাবদ্ধতা, যে কৌণিক ভরবেগ এবং একই সাথে অবস্থান নির্ণয় করা সম্ভব না। সেটা হচ্ছে বোর পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা। তার পরবর্তীতে আসি আমরা যে 5 নম্বরে, যে চুম্বক এবং তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালীর বিভাজন। চুম্বক এবং তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যদি একটা পরমাণু কোনো তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্রে রাখা হয়, যদি কোনো বর্ণালী কোনো পরমাণু তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রে রাখা হয়, এবং সেই ক্ষেত্রে লাইট পাস করা হলো, ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গেল, তারপর আবার লাইট বন্ধ করে দেওয়া হলো, ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে ফিরে আসলো, তাহলে আমরা কি বর্ণালী পাবো? অবশ্যই। আচ্ছা, আমরা কি বলতেছি, যে চুম্বক এবং তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালীর বিভাজন। এই বর্ণালীগুলো যে এরকম বর্ণালী পাওয়ার কথায়, বর্ণালীগুলো কি স্প্লিট হয়ে যায়, মানে ভাগ হয়ে যায় তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের প্রভাবে।
নর্মালি আমরা কক্ষপথগুলো এইভাবে দেখাচ্ছি গোল গোলাকৃতির। তো এটা যদি আমি টেনে লম্বা করে দিই, ধরলাম টেনে লম্বা করে দিলাম, এরকম কক্ষপথ একটা কল্পনা করলাম। তো কি তড়িৎ এবং চুম্বক ক্ষেত্রের প্রভাবে কি বলে যে বর্ণালীর বিভাজন হয়ে যাচ্ছে, স্প্লিটিং হয়ে যাচ্ছে। তো এটা হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে তড়িৎ এবং চুম্বক ক্ষেত্রের প্রভাবে কি এই যে একটা কক্ষপথ, এই কক্ষপথটা গেলে কি অনেক ভাগে ভাগ হয়ে যায়, অনেক ভাগে কি ভাগ হয়ে যায়। পরবর্তীতে আমরা দেখবো আরও ডিজেনারেট অরবিটাল। তো আজকে আমরা শুধু এতটুকু জানি যে কি তড়িৎ এবং চুম্বক ক্ষেত্রের প্রভাবে এগুলো ভাগ হয়ে যায়। এরকম ভাগ হয়ে যাওয়ার কারণে দেখো এরকম ভাগও হতে পারে, আবার কি ভাগগুলা এরকম হতে পারে। এই যে ভাগগুলা হয়ে একটা শক্তিস্তর উপরে চলে যাচ্ছে, একই শক্তিস্তর ভাগ হয়ে কেউ উপরে চলে যাচ্ছে, কেউ নিচে চলে যাচ্ছে। তারপর পরবর্তীতে কি হয়, এখান থেকে ইলেকট্রনের ট্রানজিশন হয়, এখান থেকে এই কক্ষপথে ইলেকট্রনের ট্রানজিশন, এই কক্ষপথ দেখা যাচ্ছে একই কক্ষপথে এই ভাগ হয়ে যাওয়ার কারণে এখান থেকে ইলেকট্রন যেহেতু সে উচ্চ শক্তিস্তর হয়ে যাচ্ছে, কেউ উচ্চ শক্তিস্তর, তার মানে কি সে নিম্ন শক্তিস্তর, তার চেয়ে উচ্চ হচ্ছে এটা, তার চেয়ে উচ্চ হচ্ছে এটা। তাহলে উচ্চ শক্তিস্তর একটা শক্তিস্তরই কয়েকটা ভাগ হয়ে উচ্চ শক্তিস্তর এবং নিম্ন শক্তিস্তরের অবস্থা সৃষ্টি হচ্ছে। তার ফলে কি ইলেকট্রন যখন শক্তি শোষণ করে এক কক্ষপথ এই শক্তিস্তর থেকে এই শক্তিস্তরে যায়, আবার এই শক্তিস্তর থেকে এই শক্তিস্তরে যায়। এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কারণ যে তারপরে যখন শক্তি আবার ছেড়ে দেয় এই শক্তিস্তর থেকে এই শক্তিস্তরে চলে, এই অবস্থান থেকে এই অবস্থানে চলে আসে। তার মানে কি অনেকগুলা প্রত্যেকটা শক্তিস্তর যেরকম একটা শক্তিস্তর ভাগ হয়ে যাচ্ছে, এরকম এই শক্তিস্তরটা অনেকগুলো ভাগ হয়ে যাচ্ছে, আবার এই শক্তিস্তরটা অনেকগুলো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তার মানে কি ইলেকট্রন অনেকগুলা শক্তিস্তর কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তা ইলেকট্রন বিভিন্ন শক্তিস্তরে আসতেছে। এই জন্য কি যে একটা বর্ণালী পাবো না আমরা, যেহেতু অনেকগুলা শক্তিস্তর তৈরি হয়ে যাচ্ছে, সিঁড়ি তৈরি হয়ে যাচ্ছে। তাহলে একশো সিঁড়ি থেকে অন্য সিঁড়িতে যাচ্ছে, আবার একটা পুরো সিঁড়ি থেকে আবার অন্য এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যাচ্ছে। তো এরকম অবস্থা হওয়ার কারণে আমরা একাধিক বর্ণালী পাচ্ছি। এটা কিন্তু কোন বোর পরমাণু মডেল অনুসারে ব্যাখ্যা করা সম্ভব না। আশা করি তোমরা বুঝতে পারছো কিছুটা হলেও। পরবর্তী যখন তোমরা পড়বে বিস্তারিত আরও হয়তো বুঝতে পারবে। এই হচ্ছে বোর পরমাণু মডেলের সামগ্রিক সীমাবদ্ধতাগুলো। আগামী ক্লাসে আমরা সে সাফল্য নিয়ে আলোচনা করব, যেহেতু একটা গুরুত্বপূর্ণ প্রস্তাবনা। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।